বন্ধুরা, আজ আমরা এমন এক বইয়ের রহস্য উন্মোচন করতে চলেছি যা আপনার জীবনের মূল চালিকা শক্তিকে প্রকাশ করবে। বইটি বলে দ্য মাইন্ড ইজ এভরিথিং, বা মনই সবকিছু। এর মূল ভাবটি একটি অমর উক্তি: তুমি আজ যেখানে আছো সেটি তোমার মস্তিষ্কের ফলাফল। তুমি যেমন ভাবো তেমনই তুমি হয়ে ওঠো। এই লাইনগুলো হয়তো আপনি বহুবার শুনেছেন, কিন্তু এর গভীরতা উপলব্ধি করার জন্য প্রস্তুত হন। এই মন্ত্রটি কেবল একটি মোটিভেশনাল উক্তি নয়, এটি একটি জীবন দর্শন যার বিজ্ঞানসম্মত ভিত্তি রয়েছে। ভাবুন, আমরা কেন জীবনে সংগ্রাম করি? আমরা কেন একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন ফলাফল দেখি? ধরুন, দুজন বন্ধু একই পরিবারে, একই স্কুলে বড় হল। একজন কোটিপতি হল, অন্যজন ঋণের জালে জড়িয়ে গেল। বাইরের সুযোগগুলো প্রায় একই ছিল, তবে ভেতরে কি আলাদা ছিল? উত্তরটা লুকিয়ে আছে তাদের মনের ভেতরে। একজন ক্রমাগত নিজেকে বলেছে, আমি পারব না, আমি যথেষ্ট নই। অন্যজন বারবার তার মনকে প্রশিক্ষণ দিয়েছে, আমি যোগ্য, সাফল্য আমার অধিকার। গল্পের ছন্দে অর্ণবের যাত্রা। আমাদের সেই ছোট শহরের ছেলে অর্ণবের কথা মনে করুন। অর্ণবের বাবা ছিলেন একজন সাধারণ মজুর। অর্ণব বিশ্বাস করত তার ভাগ্য তার জন্ম দিয়েই লেখা হয়ে গেছে, দারিদ্র্যই তার নিয়তি। কিন্তু একদিন একটি পুরনো মন্দিরের চূড়ায় বসে সে এক বৃদ্ধ সাধুর দেখা পায়। অর্ণব যখন তার জীবনের সমস্ত হতাশা ব্যক্ত করল, তখন সাধু কেবল একটি বাক্য বললেন, তোর সমস্যা তোর পকেটে নয়, তোর মাথায়। অর্ণব প্রশ্ন করল, কিন্তু আমার কাছে তো কোনো সুযোগ নেই, কোনো সম্পদ নেই। বৃদ্ধ হাসলেন এবং বললেন, তোর জীবন বদলাতে হলে আগে ভাবার ধরন বদলাতে হবে। তোর মনের মধ্যে যে চিত্রটি তৈরি হচ্ছে সেটাই তোর আগামীকালের বাস্তবতা। এই বই দ্য মাইন্ড ইজ এভরিথিং অর্ণবের মতোই আমাদের শেখায়, বাস্তবতা নয়, আমাদের চিন্তাই জীবন গড়ে তোলে। আপনার মনকে যদি একটি সুপার কম্পিউটারের সঙ্গে তুলনা করা হয়, তবে আপনার চিন্তা হল সেই কম্পিউটারের দেওয়া প্রোগ্রামিং ইনপুট। আউটপুট সেই ইনপুট অনুসারেই হবে। চিন্তা প্রথম শক্তি। বইটি শুরু হয় এই মৌলিক সত্যটি দিয়ে, প্রতিটি মহান সৃষ্টি এক চিন্তা থেকে জন্ম নেয়। একটি বাড়ি তৈরি হওয়ার আগে তার নকশা একজন স্থপতির মনে তৈরি হয়। অ্যাপোলো মিশন চাঁদে যাওয়ার বহু আগে মানুষের মনে সেই অসম্ভবকে সম্ভব করার চিন্তা জন্মেছিল। চিন্তা হল এক ধরনের অদৃশ্য শক্তি যা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তৈরি করে। যখন আমরা কোনো কিছু তীব্রভাবে ভাবি, আমাদের মস্তিষ্ক সেই চিন্তার সঙ্গে সম্পর্কিত নিউরনগুলোকে ফায়ার করে। এই ফায়ারিং যত বেশি হয়, সেই ভাবনাটি আমাদের মনের ভেতরে তত বেশি শক্তিশালী হয়। সৃষ্টির প্রক্রিয়া। এক চিন্তা, থট, একটি নতুন ভাবনা আসে। যেমন, আমি একটি নতুন ব্যবসা শুরু করব। দুই অনুভূতি, ফিলিং, সেই ভাবনার সঙ্গে প্রেরণা বা আনন্দের অনুভূতি যোগ হয়। যেমন, ব্যবসা সফল হলে কি দারুণ লাগবে। তিন আচরণ, অ্যাকশন, অনুভূতি থেকে শক্তি নিয়ে আমরা কাজে নামি। চার ফলাফল, রেজাল্ট, ক্রমাগত চেষ্টার ফলস্বরূপ বাস্তবতা তৈরি হয়। ব্যর্থতার বিনাশী চিন্তা। ঠিক একইভাবে নেতিবাচক চিন্তাও বিনাশের কারণ হতে পারে। যখন কেউ ভাবে, আমি কোনোদিন সফল হতে পারব না, আমার ভাগ্যটাই খারাপ, তখন তার মস্তিষ্ক সেই চিন্তাকেই সত্যি প্রমাণ করার জন্য অজুহাত খুঁজতে শুরু করে। এটি কোনো জাদুকরী প্রক্রিয়া নয়, এটি মনোবিজ্ঞানের বিষয়। নেতিবাচক চিন্তা আপনার মধ্যে উদ্বেগ সৃষ্টি করে, আপনার মনোযোগ নষ্ট করে এবং আপনাকে ঝুঁকি নিতে বাধা দেয়। আপনি তখন কেবল ব্যর্থতার পথগুলোই দেখতে পান। অর্ণবের শিক্ষা। অর্ণব যখন ভাবতে শুরু করল, আমি পারব, তখন তার পুরনো কাজগুলোরই নতুন রূপে তার সামনে আসতে শুরু করল। যেখানে সে আগে সমস্যা দেখত, সেখানে এখন সুযোগ দেখতে পেল। বইটির মূলমন্ত্র: যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তোমার মস্তিষ্ক সেই চিন্তাকেই সত্যি প্রমাণ করার জন্য কাজ করবে। আর যদি তুমি ভাবো, আমি পারব, আমার মধ্যে সব ক্ষমতা আছে, তোমার মস্তিষ্ক নিজেই পথ বের করে নেবে। কিভাবে, কখন, কোথায়? শিক্ষণীয় বার্তা: তুমি তোমার পরিস্থিতির শিকার নও, তুমি তোমার চিন্তার নির্মাতা। আপনার জীবন একটি ক্যামেরা রিল যা আপনার চিন্তা দিয়ে শট হচ্ছে।
আপনি আপনার জীবনের গতিপথ তৈরি করেন। অধ্যায় 2, মন এক অদৃশ্য বাগান। মনের বাগান ও আগাছা। এই অধ্যায়টি আমাদের মনকে একটি বাগানের সঙ্গে তুলনা করে, যা এই বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উপমা। মন হল উর্বর জমি। এটি ভালো মন্দ বিচার করে না, কেবল আপনি যা বপন করেন সেটাই ফিরিয়ে দেয়। যদি আপনি ভালো চিন্তার বীজ বপন করেন, যেমন লক্ষ্যের প্রতি মনোযোগ, অন্যদের প্রতি সহানুভূতি, নিজের প্রতি বিশ্বাস, তবে সুখের ফুল ফুটবে। আপনার জীবন হবে শান্তিময় ও ফলপ্রসূ। কিন্তু যদি আপনি নেতিবাচক চিন্তা ঢোকান, যেমন হিংসা, উদ্বেগ, অন্যদের সমালোচনা, নিজের সীমাবদ্ধতা, দেখবে দুঃখের কাঁটা, বিষাক্ত আগাছা জন্মাবে। কৃষকের নীতি, মানসিক নীতি। একজন কৃষক যদি ভালো ফসল চায়, তাকে নিয়মিত আগাছা পরিষ্করণ করতে হয় এবং সঠিক বীজ বপন করতে হয়। ঠিক একইভাবে আমাদের মনকে নিয়মিত পরিষ্কার করতে হবে। বইয়ের চরম সত্য, তোমার মন কখনো ফাঁকা থাকে না। তুমি যদি তাকে সুন্দর চিন্তায় ভরাও না, সে নিজেই আগাছায় ভরে যাবে। এই আগাছাগুলো হলো অটোমেটিক নেগেটিভ থটস, অ্যান্ডস, যা আমাদের অজান্তেই মনের গভীরে প্রবেশ করে। মনকে নিয়ন্ত্রণ করার কৌশল। 1. সচেতন পর্যবেক্ষণ। প্রতিদিন কিছুক্ষণ চুপ করে বসে নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করুন। দেখুন আপনার মনে কী ধরনের গল্প চলছে। 2. আগুন দিয়ে আগাছা নয়। আপনি চাইলেই নেতিবাচক চিন্তাকে জোর করে সরাতে পারবেন না, বরং সেটিকে ধীরে ধীরে ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করুন। 3. জ্ঞানার্জন। ভালো বই পড়া, ভালো অডিও শোনা, অনুপ্রেরণামূলক মানুষের সঙ্গে মিশে আপনি মনের বাগানে নতুন বীজ বপন করছেন। অর্ণবের উপলব্ধি। অর্ণব যখন সাধুর কাছ থেকে এই উপমাটি শুনল, সে তার নিজের মনের বাগানের দিকে তাকাল। সে দেখল তার মনে ভরা আছে, আমি ব্যর্থ হব, আমি গরিবই থেকে যাব, এই ধরনের আগাছা। সে তখন সিদ্ধান্ত নিল, প্রতিদিন সকালে সে অন্তত 10 মিনিট তার মনকে পরিচর্যা করবে। সে তার স্বপ্নগুলো নিয়ে ভাববে আর কৃতজ্ঞতা প্রকাশ করবে। অল্প দিনের মধ্যেই সে তার ভেতরের পরিবর্তন অনুভব করতে শুরু করল। শিক্ষণীয় বার্তা, মনকে নিয়ন্ত্রণ না করলে মনই তোমাকে নিয়ন্ত্রণ করবে। নিজের মনের বাগানে সজাগ প্রহরী হও। বীজ বপনের ক্ষেত্রে যত্নবান হও, কারণ তুমি যা বপন করবে প্রকৃতি তোমাকেই তাই ফিরিয়ে দেবে। অধ্যায় 3, চিন্তার শক্তি বনাম বাস্তবতা। মাইন্ড-বডি কানেকশন, আপনার নিউরোকেমিস্ট্রি। এই অধ্যায়টি চিন্তার দৈহিক প্রভাব নিয়ে আলোচনা করে। আপনার চিন্তা কেবল হাওয়ায় ভেসে থাকা কোনো শব্দ নয়, এটি আপনার শরীরের নিউরোকেমিস্ট্রিকে সরাসরি নিয়ন্ত্রণ করে। 1. ভয় ও সংকোচন। যখন আপনি চিন্তার মাধ্যমে নিজেকে ভয় দেখান, আপনার শরীর ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। স্ট্রেস হরমোন কর্টিসল নিঃসৃত হয়। এর ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, মনোযোগ কমে যায় এবং আপনি দ্রুত ক্লান্ত হয়ে পড়েন। 2. আত্মবিশ্বাস ও প্রসারণ। যখন আপনি আত্মবিশ্বাসী চিন্তা করেন, তখন ডোপামিন এবং সেরোটোনিনের মতো হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলি আপনাকে উদ্যমী, ফোকাসড এবং সৃজনশীল করে তোলে। বাস্তবতা কি? আমরা সাধারণত মনে করি আমাদের পরিস্থিতি বা বাস্তবতা আমাদের অনুভূতি তৈরি করে। যেমন, পরীক্ষায় ফেল করেছি, তাই মন খারাপ। মনকে নিয়ন্ত্রণ করার কৌশল। 1. সচেতন পর্যবেক্ষণ। প্রতিদিন কিছুক্ষণ চুপ করে বসে নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করুন। দেখুন আপনার মনে কী ধরনের গল্প চলছে। 2. আগুন দিয়ে আগাছা নয়। আপনি চাইলেই নেতিবাচক চিন্তাকে জোর করে সরাতে পারবেন না, বরং সেটিকে ধীরে ধীরে ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করুন। 3. জ্ঞানার্জন। ভালো বই পড়া, ভালো অডিও শোনা, অনুপ্রেরণামূলক মানুষের সঙ্গে মিশে আপনি মনের বাগানে নতুন বীজ বপন করছেন। অর্ণবের উপলব্ধি। অর্ণব যখন সাধুর কাছ থেকে এই উপমাটি শুনল, সে তার নিজের মনের বাগানের দিকে তাকাল। সে দেখল তার মনে ভরা আছে, আমি ব্যর্থ হব, আমি গরিবই থেকে যাব, এই ধরনের আগাছা। সে তখন সিদ্ধান্ত নিল, প্রতিদিন সকালে সে অন্তত 10 মিনিট তার মনকে পরিচর্যা করবে। সে তার স্বপ্নগুলো নিয়ে ভাববে আর কৃতজ্ঞতা প্রকাশ করবে। অল্প দিনের মধ্যেই সে তার ভেতরের পরিবর্তন অনুভব করতে শুরু করল।
শিক্ষণীয় বার্তা, মনকে নিয়ন্ত্রণ না করলে মনই তোমাকে নিয়ন্ত্রণ করবে। নিজের মনের বাগানে সজাগ প্রহরী হও। বীজ বপনের ক্ষেত্রে যত্নবান হও, কারণ তুমি যা বপন করবে প্রকৃতি তোমাকেই তাই ফিরিয়ে দেবে। অধ্যায় 3, চিন্তার শক্তি বনাম বাস্তবতা। মাইন্ড কানেকশন, আপনার নিউরোকেমিস্ট্রি। এই অধ্যায়টি চিন্তার দৈহিক প্রভাব নিয়ে আলোচনা করে। আপনার চিন্তা কেবল হাওয়ায় ভেসে থাকা কোনো শব্দ নয়, এটি আপনার শরীরের নিউরোকেমিস্ট্রিকে সরাসরি নিয়ন্ত্রণ করে। এক, ভয় ও সংকোচন। যখন আপনি চিন্তার মাধ্যমে নিজেকে ভয় দেখান, আপনার শরীর ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। স্ট্রেস হরমোন কর্টিসল নিঃসৃত হয়। এর ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, মনোযোগ কমে যায় এবং আপনি দ্রুত ক্লান্ত হয়ে পড়েন। 2, আত্মবিশ্বাস ও প্রসারণ। যখন আপনি আত্মবিশ্বাসী চিন্তা করেন, তখন ডোপামিন এবং সেরোটোনিনের মতো হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলি আপনাকে উদ্যমী, ফোকাসড এবং সৃজনশীল করে তোলে। বাস্তবতা কি? আমরা সাধারণত মনে করি আমাদের পরিস্থিতি বা বাস্তবতা আমাদের অনুভূতি তৈরি করে। যেমন, পরীক্ষায় ফেল করেছি তাই মন খারাপ। কিন্তু বইটি বলে আমাদের ভাবনাগুলোই আমাদের পরিস্থিতিকে ব্যাখ্যা করে। দুজন মানুষ একই ব্যর্থতার সম্মুখীন হয়ে ভিন্নভাবে প্রতিক্রিয়া জানায়। একজন বলে, আমি ব্যর্থ, আমি আর চেষ্টা করব না, নেতিবাচক চিন্তা থেকে পলায়ন। অন্যজন বলে, আমি শিখলাম, পরের বার আমি অন্যভাবে চেষ্টা করব। ইতিবাচক চিন্তা থেকে উত্থান। এক গবেষণার ফল, প্লাসিবো এফেক্ট এর কথা ভাবুন। যেখানে রোগীকে আসল ওষুধ না দিয়ে শুধুমাত্র এই বিশ্বাস দেওয়া হয় যে এটি একটি শক্তিশালী ওষুধ এবং রোগী সুস্থ হয়ে ওঠে। এটি প্রমাণ করে বিশ্বাস বা চিন্তা আপনার শরীরের জৈবরাসায়নিক প্রক্রিয়াকেও পরিবর্তন করার ক্ষমতা রাখে। যারা প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ইতিবাচকভাবে অ্যাফার্ম করে, তাদের মস্তিষ্ক সত্যি আত্মবিশ্বাসী প্রতিক্রিয়া তৈরি করে। এই চিন্তার পুনরাবৃত্তি তাদের ভেতরের বিশ্বাসকে শক্তিশালী করে। শিক্ষণীয় বার্তা, বাস্তবতা নয়, বিশ্বাসী শক্তি। আপনার শরীরের প্রতিক্রিয়া আপনার চিন্তার কাছে আত্মসমর্পণ করে। নিজের মনের শক্তি দিয়ে শারীরিক ও মানসিক বাধাগুলো দূর করুন। অধ্যায় 4, অচেতন মন, নীরব শক্তির উৎস। মনের 2 শক্তিধর অংশ। এই অধ্যায়টি মনের ভেতরের শক্তির উৎস অচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড নিয়ে আলোচনা করে। এটি আপনার জীবনের রিমোট কন্ট্রোল। এক, সচেতন মন, কনসিয়াস মাইন্ড। এটি লজিক, বিশ্লেষণ এবং ইচ্ছা শক্তি নিয়ে কাজ করে। এটি আপনার মনের দরজার দারোয়ান। 2, অচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড। এটি আপনার সমস্ত অনুভূতি, স্মৃতি, ভয় এবং অভ্যাস সঞ্চয় করে রাখে। এটি যুক্তির ধার ধারে না, কেবল আপনার দেওয়া নির্দেশকে সত্যি বলে মেনে নেয়। এটি দিনে 24 ঘন্টা কাজ করে, এমনকি আপনি যখন ঘুমান তখনও। অচেতন মনের প্রোগ্রামিং। অচেতন মন একটি জমাকৃত বিশ্বাস বা প্রোগ্রামের মতো কাজ করে। যদি আপনার শৈশবের অভিজ্ঞতা আপনাকে এই বিশ্বাস দেয় যে টাকা খুব কঠিন, তবে সচেতনভাবে আপনি যতই টাকা রোজগারের চেষ্টা করুন না কেন, আপনার অচেতন মন গোপনে সেই বিশ্বাসকে সত্যি প্রমাণ করার জন্য পরিস্থিতি তৈরি করবে। কিভাবে প্রোগ্রামিং বদলাবেন? অচেতন মনকে যুক্তির মাধ্যমে বোঝানো যায় না, তাকে বারবার পুনরাবৃত্তির মাধ্যমে নতুন প্রোগ্রামিং দিতে হয়। অ্যাফার্মেশনস, শক্তি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এবং সকালে ওঠার পরপরই নিজেকে ইতিবাচক উক্তি দিন। এই সময় মন সবচেয়ে বেশি নমনীয় থাকে। কিন্তু বইটি বলে আমাদের ভাবনাগুলোই আমাদের পরিস্থিতিকে ব্যাখ্যা করে। দুজন মানুষ একই ব্যর্থতার সম্মুখীন হয়ে ভিন্নভাবে প্রতিক্রিয়া জানায়। একজন বলে, আমি ব্যর্থ, আমি আর চেষ্টা করব না, নেতিবাচক চিন্তা থেকে পলায়ন। অন্যজন বলে, আমি শিখলাম, পরের বার আমি অন্যভাবে চেষ্টা করব। ইতিবাচক চিন্তা থেকে উত্থান। এক গবেষণার ফল, প্লাসিবো এফেক্ট এর কথা ভাবুন। যেখানে রোগীকে আসল ওষুধ না দিয়ে শুধুমাত্র এই বিশ্বাস দেওয়া হয় যে এটি একটি শক্তিশালী ওষুধ এবং রোগী সুস্থ হয়ে ওঠে। এটি প্রমাণ করে বিশ্বাস বা চিন্তা
আপনার শরীরের জৈব রাসায়নিক প্রক্রিয়াকেও পরিবর্তন করার ক্ষমতা রাখে। যারা প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ইতিবাচকভাবে অ্যাফার্ম করে, তাদের মস্তিষ্ক সত্যি আত্মবিশ্বাসী প্রতিক্রিয়া তৈরি করে। এই চিন্তার পুনরাবৃত্তি তাদের ভেতরের বিশ্বাসকে শক্তিশালী করে। শিক্ষণীয় বার্তা, বাস্তবতা নয়, বিশ্বাসী শক্তি। আপনার শরীরের প্রতিক্রিয়া আপনার চিন্তার কাছে আত্মসমর্পণ করে। নিজের মনের শক্তি দিয়ে শারীরিক ও মানসিক বাধাগুলো দূর করুন। অধ্যায় 4, অচেতন মন, নীরব শক্তির উৎস। মনের 2 শক্তিধর অংশ। এই অধ্যায়টি মনের ভেতরের শক্তির উৎস, অচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড নিয়ে আলোচনা করে। এটি আপনার জীবনের রিমোট কন্ট্রোল। 1. সচেতন মন, কনসিয়াস মাইন্ড। এটি লজিক, বিশ্লেষণ এবং ইচ্ছা শক্তি নিয়ে কাজ করে। এটি আপনার মনের দরজার দারোয়ান। 2. অচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড। এটি আপনার সমস্ত অনুভূতি, স্মৃতি, ভয় এবং অভ্যাস সঞ্চয় করে রাখে। এটি যুক্তির ধার ধারে না, কেবল আপনার দেওয়া নির্দেশকে সত্যি বলে মেনে নেয়। এটি দিনে 24 ঘন্টা কাজ করে, এমনকি আপনি যখন ঘুমান তখনও। অচেতন মনের প্রোগ্রামিং। অচেতন মন একটি জমাকৃত বিশ্বাস বা প্রোগ্রামের মতো কাজ করে। যদি আপনার শৈশবের অভিজ্ঞতা আপনাকে এই বিশ্বাস দেয় যে টাকা খুব কঠিন, তবে সচেতনভাবে আপনি যতই টাকা রোজগারের চেষ্টা করুন না কেন, আপনার অচেতন মন গোপনে সেই বিশ্বাসকে সত্যি প্রমাণ করার জন্য পরিস্থিতি তৈরি করবে। কিভাবে প্রোগ্রামিং বদলাবেন? অচেতন মনকে যুক্তির মাধ্যমে বোঝানো যায় না, তাকে বারবার পুনরাবৃত্তির মাধ্যমে নতুন প্রোগ্রামিং দিতে হয়। অ্যাফার্মেশনস, শক্তি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এবং সকালে ওঠার পরপরই নিজেকে ইতিবাচক উক্তি দিন। এই সময়ে মন সবচেয়ে বেশি নমনীয় থাকে। রিপিটেশন, পুনরাবৃত্তি। একটি চিন্তা বা একটি লক্ষ্যকে বারবার আপনার মনের ভেতরে চালান। অর্ণবের 90 দিনের পরীক্ষা। অর্ণব যখন বুঝতে পারল তার অচেতন মন তার সবচেয়ে বড় বাধা, তখন সে একটি 90 দিনের পরীক্ষা শুরু করল। সে প্রতিদিন সকালে লেখে, আমি আমার জীবনে সাফল্যকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ভাগ্যবান এবং আমি যথেষ্ট। প্রথম দিকে তার মন তার এই কথাগুলো বিশ্বাস করত না, কিন্তু সে হাল ছাড়েনি। 90 দিন পর তার চিন্তাভাবনা, তার বডি ল্যাঙ্গুয়েজ, এমনকি তার সুযোগ সন্ধানের ক্ষমতাও বদলে গেল। সে যেখানে ভয় পেত, সেখানে আত্মবিশ্বাসের সঙ্গে দর কষাকষি করতে শিখল। তার অচেতন মন সাফল্যের প্রোগ্রামিং গ্রহণ করে তাকে একজন নতুন মানুষে পরিণত করল। শিক্ষণীয় বার্তা, তুমি যে চিন্তা বারবার করো, সেটাই তোমার বাস্তবতা হয়ে ওঠে। তোমার অচেতন মন হল সাফল্যের এক বিশাল শক্তি কেন্দ্র। এর প্রোগ্রামিং বদলালে আপনার জীবন স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। অধ্যায় 5, সেলফ ইমেজ। আমি কে, সেটাই আমি পাই। আত্মধারণার ছাঁচ। সেলফ ইমেজ বা আত্মধারণা হল আপনি নিজের কাছে কেমন। এটি একটি শক্তিশালী অদৃশ্য ছাঁচ যা আপনার সমস্ত কাজ, সিদ্ধান্ত এবং সাফল্যকে নিয়ন্ত্রণ করে। বইটি বলে, তুমি একটি সেলফ ফুলফিলিং প্রফেসির ভেতরে বাস করো। যদি তুমি নিজেকে দুর্বল, সীমিত ক্ষমতা সম্পন্ন ভাবো, তাহলে তুমি সেই অনুযায়ী কাজ করবে। এমনকি যদি তোমার সামনে বড় কোনো সুযোগ আসে, তোমার আত্মধারণা বলবে, না, এটা আমার যোগ্যতার বাইরে, এবং তুমি সেই সুযোগটি নষ্ট করে দেবে। বইয়ের চমৎকার লাইন, তুমি পৃথিবীকে দেখো যেমন তুমি, পৃথিবী যেমন নয়। বদলের প্রক্রিয়া, নতুন সেলফ ইমেজ তৈরি। আপনার বর্তমান আত্মধারণা বছরের পর বছর ধরে ভুল তথ্য দিয়ে তৈরি হয়েছে। এটিকে বদলানোর জন্য আপনাকে ইচ্ছাকৃতভাবে নতুন তথ্য দিতে হবে। এক নতুন পরিচয় তৈরি, আপনি আসলে কি হতে চান? একজন সফল উদ্যোক্তা, একজন শান্ত মানুষ। সেই নতুন পরিচয়টি কাগজে লিখুন এবং নিয়মিত পড়ুন। 2. এসএফ নীতি, সফল মানুষের মতো আচরণ করা শুরু করুন। আপনার শরীর, হাঁটার ভঙ্গি, কথা বলার ধরন, সবকিছুতে সেই নতুন সেলফ ইমেজের প্রতিফলন আনুন। 3. অভিনয় নয়, অনুভব। এটি অভিনয় নয়, বরং সেই নতুন পরিচয়ের অনুভূতিকে ভেতরে গ্রহণ করা। অনুভব করুন, সফল অর্ণব কেমন অনুভব করবে, কেমনভাবে কথা বলবে। অর্ণব যখন নিজেকে একজন ব্যর্থ মজুরের সন্তান ভাবা বন্ধ করল এবং নিজেকে একজন উদ্যমী নির্মাতা হিসেবে দেখতে শুরু করল,
তখন তার জীবন বদলাতে শুরু করল। তার পুরনো সাফামেজ ভেঙে গেল এবং নতুন আত্মধারণা তার নতুন বাস্তবতা তৈরি করল। শিক্ষণীয় বার্তা: নিজের ধারণা বদলাও, পৃথিবী বদলে যাবে। নিজের ভেতরের ধারণাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাও, তোমার কাজ এবং ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। আপনার ভেতরের ছাঁচটিকে ভাঙুন এবং নতুন করে তৈরি করুন। অধ্যায় 6: অভ্যাস, চিন্তার পুনরাবৃত্তি। চিন্তার অভ্যাসের গুরুত্ব। আমাদের মস্তিষ্ক মূলত একটি শক্তি সংরক্ষণকারী যন্ত্র। এটি বারবার করা কাজগুলোকে অভ্যাসে পরিণত করে, যাতে প্রতিদিন নতুন করে সিদ্ধান্ত নিতে না হয়। যদি তোমার প্রতিদিনের চিন্তা হয় উদ্বেগ, কাজ ফেলে রাখা, অভিযোগ, তবে তোমার মন এটাকে ডিফল্ট সেটিং, স্বাভাবিক অভ্যাস হিসেবে ধরে নেয়। বইটি শেখায় আপনার অভ্যাসগুলো আপনার চরিত্রের প্রতিফলন, আর আপনার চরিত্র আপনার চিন্তার অভ্যাসের প্রতিফলন। অভ্যাসের 3 স্তর। 1. চিন্তার অভ্যাস, মেথড হ্যাবিট, আপনার চিন্তা স্বয়ংক্রিয়ভাবে কি দিকে যায়। 2. আচরণের অভ্যাস, বিহেভিয়ারাল হ্যাবিট, আপনি স্বয়ংক্রিয়ভাবে কি কাজ করেন। 3. অনুভূতির অভ্যাস, ইমোশনাল হ্যাবিট, আপনি কি সহজেই হতাশ বা উত্তেজিত হন। পরিবর্তনের চক্র। তোমার চিন্তা বদলাও, তোমার অভ্যাস বদলে যাবে। অভ্যাস বদলাও, তোমার জীবন বদলে যাবে। এর জন্য প্রয়োজন মেন্টাল চেক-ইন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে, যেমন সকালে ঘুম থেকে উঠে 10 মিনিট নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করুন। নেতিবাচক চিন্তা এলে সেটিকে চিহ্নিত করুন এবং সেটির বিপরীত একটি ইতিবাচক কাজ বা চিন্তা দিয়ে প্রতিস্থাপন করুন। ক্রমাগত এই কাজটি করতে থাকলে আপনার নেতিবাচক নিউরাল পাথওয়ে দুর্বল হয়ে পড়বে এবং নতুন ইতিবাচক পথ তৈরি হবে। এটিই মানসিক প্রশিক্ষণের বিজ্ঞান। শিক্ষণীয় বার্তা: তোমার চিন্তা বদলাও, তোমার অভ্যাস বদলে যাবে। অভ্যাস বদলাও, তোমার জীবন বদলে যাবে। নিজের চিন্তার পুনরাবৃত্তিকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস করে তোলো। প্রতিদিন সচেতনভাবে ভালো চিন্তা করার সিদ্ধান্ত নাও। অধ্যায় 7: ভিজুয়ালাইজেশন, আগে মন দিয়ে দেখো, তারপর চোখে। মানসিক মহড়া, মেন্টাল রিহার্সাল। সাফল্য প্রথমে মনে জন্ম নেয়, পরে বাস্তবে আসে। এই অধ্যায়ের মূল কৌশল হল ভিজুয়ালাইজেশন। মনোবিজ্ঞানীরা দেখেছেন, যখন একজন স্পোর্টসম্যান চোখ বন্ধ করে তার পারফরম্যান্স কল্পনা করে, তার মস্তিষ্কের সেই অংশগুলো সক্রিয় হয় যা বাস্তবে খেলার সময় সক্রিয় হয়। মস্তিষ্ক তখন কল্পনা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য বোঝে না। ভিজুয়ালাইজেশনের বিজ্ঞান। যখন তুমি নিজেকে তোমার লক্ষ্যে পৌঁছানো অবস্থায় স্পষ্টভাবে কল্পনা করো, তোমার মস্তিষ্ক সেই চিত্র অনুযায়ী কাজ করার জন্য নিউরাল পাথওয়ে তৈরি করতে শুরু করে। এটি তোমার অচেতন মনকে সক্রিয় করে এবং তোমার শরীরে সেই অনুযায়ী কাজ করার জন্য শক্তি ও প্রেরণা যোগায়। এটিকে রেট্রোস্পেক্টিভ প্রোগ্রামিং ও বলা যায়, যেখানে তুমি ভবিষ্যৎ থেকে তোমার বর্তমানকে প্রোগ্রাম করছো। কার্যকর ভিজুয়ালাইজেশনের 3টি ধাপ। 1. স্পষ্টতা, ক্ল্যারিটি, আপনার লক্ষ্যটি ছবির মতো স্পষ্ট হতে হবে। আপনি কোথায় আছেন, কি পড়েছেন, কোন পুরস্কার নিচ্ছেন, সবকিছুর ডিটেল থাকতে হবে। 2. অনুভূতি, ইমোশন, কেবল ছবি দেখলেই হবে না, সেই সাফল্যের মুহূর্তের আনন্দ, গর্ব এবং কৃতজ্ঞতা অনুভব করতে হবে। 3. নিয়মিততা, কনসিস্টেন্সি, দিনে অন্তত 2 বার, সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে এটি করতে হবে। অর্ণব যখন তার ছোট শহরে একটি অফিস খোলার স্বপ্ন দেখল, তখন সে প্রতিদিন কল্পনায় দেখত সে সেই অফিসের চেয়ারে বসে আছে, লোকজন তাকে সম্মান জানাচ্ছে। এই মানসিক মহড়াই তাকে বাস্তব পদক্ষেপ নিতে বাধ্য করল। শিক্ষণীয় বার্তা: যদি তুমি দেখতে পারো, তুমি করতে পারবে। তোমার মনকে ভবিষ্যতের সাফল্যের একটি স্পষ্ট মানচিত্র দাও, সে সেই মানচিত্র অনুসরণ করে তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে। নিজের মনকে আপনার স্বপ্নের প্রজেক্টর হিসেবে ব্যবহার করুন। অধ্যায় 8: ইমোশন, চিন্তার আগুনে অনুভূতির ইন্ধন। অনুভূতি আপনার কম্পাস। শুধু চিন্তা নয়, অনুভূতি, ইমোশন, সেই চিন্তাকে শক্তি দেয়। চিন্তা হলো বীজ আর অনুভূতি হলো সেই বীজকে বড় করার শক্তি। আপনার অনুভূতি আপনার ভেতরের কম্পাসের মতো, যা আপনাকে বলে দেয় আপনি কোন দিকে যাচ্ছেন। নেতিবাচক অনুভূতির ফাঁদ। যদি আপনি এমন চিন্তা করেন যা আপনার মধ্যে ভয়,
হতাশা বা উদ্বেগের অনুভূতি সৃষ্টি করে, তখন আপনার চিন্তা একটি দুর্বল বা বিনাশী কম্পাঙ্কে কাজ করে। এই নেতিবাচক অনুভূতিগুলো আপনার পদক্ষেপগুলোকে পক্ষাঘাতগ্রস্ত করে দেয়। কৃতজ্ঞতার শক্তি। এই অধ্যায়টি কৃতজ্ঞতার গ্র্যাটিটিউড অনুশীলনকে সবচেয়ে শক্তিশালী আবেগ হিসেবে তুলে ধরে। তুমি যখন কৃতজ্ঞতা অনুভব করো, তোমার মস্তিষ্ক ডোপামিন, সেরোটোনিন এবং অক্সিটোসিনের মতো হরমোন নিঃসৃত করে, যা সুখ, শান্তি এবং সংযোগের অনুভূতি তৈরি করে। কৃতজ্ঞতার বৈজ্ঞানিক সুবিধা। গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন কৃতজ্ঞতা অনুশীলন করে, তাদের স্ট্রেস হরমোন কোর্টিসল কমে যায়, হৃদরোগের ঝুঁকি কমে এবং তারা জীবনে আরও বেশি ইতিবাচক ঘটনা আকর্ষণ করে। কারণ কৃতজ্ঞতা আপনার মনোযোগকে যা নেই থেকে সরিয়ে যা আছে সেদিকে নিয়ে যায়। শিক্ষণীয় বার্তা। তোমার অনুভূতি তোমার চিন্তার মান নির্ধারণ করে। জীবনের ভালো দিকগুলোর জন্য কৃতজ্ঞ হও। কৃতজ্ঞতা আপনার মনকে সাফল্যের সর্বোচ্চ স্তরে চালিত করে। আপনার অনুভূতি আপনার ভাইব বা কম্পাঙ্ক। আপনার আকাঙ্ক্ষার সঙ্গে আপনার অনুভূতিকে সামঞ্জস্যপূর্ণ করুন। অধ্যায় 9। মন দিয়ে নিজের ভাগ্য লেখো। জীবনের লেখক আপনি। বইটি আমাদের মনে করিয়ে দেয়, তুমি তোমার জীবনের লেখক। আর তোমার কলমটি তোমার হাতে নয়, তোমার মনের হাতে। তুমি যা বিশ্বাস করো সেটাই তোমার ভবিষ্যৎ লিখে। আপনার মানসিকতা হলো আপনার জীবনের স্ক্রিপ্ট। সীমা লঙ্ঘন। আমাদের জীবনে অধিকাংশ সীমাবদ্ধতা বাইরের বাস্তবতা নয়, বরং আমাদের ভেতরের মনের তৈরি করা। যেমন আমার যথেষ্ট প্রতিভা নেই, আমার বয়স বেশি হয়ে গেছে, আমার সুযোগ নেই, এই চিন্তাগুলোই আপনার সত্যিকার সীমা। এই অধ্যায়ে লেখক আমাদের সেই সীমিত বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ জানাতে শেখান। মানসিক রূপান্তরের 3টি শক্তিশালী ধাপ। 1. প্রশ্ন করো। কোয়েশ্চেন। আপনার সীমিত বিশ্বাসকে প্রশ্ন করুন। এই বিশ্বাসটি কি সত্যি সত্যি? এর উল্টোটা কি সত্যি হতে পারে? 2. প্রতিস্থাপন করো। রিপ্লেস। সীমিত বিশ্বাসকে সচেতনভাবে একটি শক্তিশালী বিশ্বাস দিয়ে প্রতিস্থাপন করো। টাকা রোজগার করা কঠিন, এর বদলে আমার জন্য সম্পদ তৈরি করা সহজ এবং স্বাভাবিক। 3. দায়িত্ব নাও। টেক রেসপন্সিবিলিটি। আপনার জীবনের সবকিছু, ভালো বা খারাপ, আপনার চিন্তার ফসল হিসেবে তার সম্পূর্ণ দায়িত্ব নিন। যখন আপনি দায়িত্ব নেন, তখন আপনি আপনার ক্ষমতা ফিরে পান। অর্ণব তার জীবনের দায়িত্ব নিতে শিখল। সে তার অতীত ব্যর্থতার জন্য কাউকে দোষারোপ করা বন্ধ করল এবং তার ভেতরের পরিবর্তনগুলো নিয়ে কাজ শুরু করল। আর তখনই ভাগ্য তার পক্ষে চলে এলো। শিক্ষণীয় বার্তা। ভাগ্য নয়, মনই ভবিষ্যতের স্থপতি। নিজের ভেতরের থাকা সীমাহীন ক্ষমতাকে জাগাও এবং সচেতনভাবে একটি অসাধারণ জীবন তৈরি করো। তোমার বিশ্বাসই তোমার সর্বোচ্চ সীমা। অধ্যায় 10। দ্য মাইন্ড ইজ এভরিথিং। উপসংহার। জীবনের সবচেয়ে বড় রহস্য। উপসংহারে লেখক আবারও সেই মূল সত্যটি স্মরণ করিয়ে দেন, জীবনের সবচেয়ে বড় রহস্য হল বাইরের দুনিয়া নয়, ভেতরের মনই সবকিছু। তোমার বাইরের জগৎ হল একটি দর্পণ। দর্পণে যদি হাসতে চাও, আগে তোমার ভেতরের জগৎকে হাসাতে হবে। 4টি চূড়ান্ত পদক্ষেপ। 1. মনকে পরিষ্করণ। প্রতিদিন সকালে এবং রাতে আপনার মনকে আবর্জনা, নেতিবাচক চিন্তা থেকে মুক্ত করুন। 2. মানসিক খাবার। শুধুমাত্র ইতিবাচক, অনুপ্রেরণামূলক এবং লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথ্য দিয়ে আপনার মনকে ভোজন করান। 3. অনুভূতির চাষ। প্রতিদিন কৃতজ্ঞতা এবং আনন্দ অনুভব করার অভ্যাস করুন। 4. অবিরাম পুনরাবৃত্তি। নতুন ইতিবাচক চিন্তাকে ক্রমাগত পুনরাবৃত্তি করে সেটিকে আপনার অচেতন মনের স্থায়ী প্রোগ্রামে পরিণত করুন। অমর বাক্য। বইটি শেষ হয় এই অমর বাক্যে, The mind is everything, what you think, you become. মনই সবকিছু, তুমি যা ভাবো তাই হয়ে ওঠো। মনে রেখো, তোমার মনের শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ। এটিকে নষ্ট হতে দিও না। একে লালন করো, প্রশিক্ষণ দাও এবং একে তোমার স্বপ্নের জীবন তৈরি করার জন্য ব্যবহার করো। বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে দ্য মাইন্ড ইজ এভরিথিং বইটি আপনার জীবনকে চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সাফল্য, সুখ, ভালোবাসা সবকিছু শুরু হয় এক চিন্তা থেকে। তুমি যদি নিজের মনকে বুঝতে পারো, নিয়ন্ত্রণ করতে পারো
তাহলে তুমি একজন সাধারণ মানুষ থেকে একজন মাস্টার ক্রিয়েটরে পরিণত হবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও। প্রতিদিন সকালে আয়নায় দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলবে, আমার মনই আমার সবচেয়ে বড় সম্পদ। আমি আজ কেবল ইতিবাচক চিন্তাই গ্রহণ করব, এবং আমি যা চাই তা সৃষ্টি করার ক্ষমতা আমার আছে। যদি এই বিস্তৃত আলোচনা তোমাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে, যদি এই গভীর জ্ঞান তোমার হৃদয়ে অনুপ্রেরণা যোগায়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল বেঙ্গালি বুক সামারিকে। ভিডিওটি লাইক করো এবং কমেন্টে জানাও তুমি আজ কোন নেতিবাচক চিন্তাটিকে ইতিবাচক দিয়ে বদলানোর শপথ নিচ্ছ। দেখা হবে আরও একটি নতুন জীবন পরিবর্তনকারী বুক সামারি নিয়ে। ধন্যবাদ।